আমি ওই স্যারের কথা যেমন শুনতেছিলাম, তেমনি ওই লন্ডনের ওই দৃশ্যটা দেখলাম। যথেষ্ট মানুষ হয়েছে। আমার মনে হয় এ যাবৎকালে সবচেয়ে বেশি মানুষ, সংখ্যাগত তা তো আর বলতে পারবো না, তো এ যাবৎকালে সবচেয়ে বেশি মানুষ জমায়েত হয়েছে দেখলাম। আর পাশাপাশি আপনি যেটা বললেন যে আসলে বাংলাদেশে বাংলাদেশে যা করতেছে এখন, আপনার শিরোনামটা ঠিকই আছে, যে মাইনাসের ফাঁদে বিএনপি। এই ফাঁদে বিএনপি মাইনাস হয়ে যাবে কিনা সেটা পরের প্রশ্ন, কিন্তু সেটা বিতর্ক থাকতে পারে, কিন্তু এই মাইনাসের দিকে যাচ্ছে এত কোনো সন্দেহ নেই। আপনিও যেমন প্রথম সপ্তাহে মানে আগস্টের প্রথম সপ্তাহে বা প্রথম 10 দিনই বলেছিলেন, আমিও তেমনি বলেছিলাম যে এটা -2 ফর্মুলার দিকে যাবে এক সময়। যদিও তখন এটা গুরুত্ব দেওয়া হয় নাই, কারণ তখন বিএনপি মনে করেছিল তারা এই বুঝি ক্ষমতায় চলে এলো, এই বুঝি এলো এলো, এরকম একটা ভাব ছিল। কিন্তু দিনে দিনে আমরা যা দেখলাম 13 মাসে আজ পর্যন্ত ম্যাজিস্ট্রেসি পাওয়ারটা সরাইতে পারলো না বিএনপি। আজকে আমি একটা লাইভে ছিলাম, ভারতের প্রেস ক্লাবের যে সভাপতি, ইন্ডিয়ান প্রেস ক্লাবের যে সভাপতি গৌতম লাহিড়ী সাহেব ছিলেন, তিনি একটা প্রশ্ন করেছেন যে আপনারা আপনারা আওয়ামী লীগকে না হয় ভোট দিলেন না, আওয়ামী লীগ খুব খারাপ, ওকে ঠিক আছে, দুর্নীতিবাজ, ভোট দিয়েন না, কিন্তু এই 13-14 মাসে আপনারা যে একটি অনির্বাচিত সরকারের অধীনে আছেন, এটা কি করে হয়? তারপরে আবার তিনি আর্মির যে ম্যাজিস্ট্রেসি পাওয়ার সেটা উল্লেখ করেন, ওটা আমি যোগ করলাম। তো এই ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়েই আমরা আছি, বিএনপি সেটা ব্যর্থ হয়েছে। শুধু বিএনপির এই ব্যর্থ হওয়াটা একেবারেই চারটিখানি ব্যাপার না, যেটা তিনি আমাদের অধ্যাপক শ্যামল স্যার যেটা বললেন, যে বিভিন্ন ষড়যন্ত্র করে তারা কৌশলে ডাকসু বলেন জাকসু বলেন, এটা কিন্তু ডাকসু জাকসু তাদের সামনে এগুলো সিম্বল, এগুলো তাদের আরো প্ল্যান আছে যেগুলো আমরা এখনো জানি না, সবই তো আমরা বুঝতে পারবো না। যেমন এই যে বৈষম্য বিরোধী এনসিপি, এগুলো তো তাদেরই, কিন্তু আমরা এরা প্রথমে বুঝতে পারে নাই, যে জনগণ বুঝতে পারে নাই যে এদের সামনে দিয়ে শিবির কাজ করেছে, এটা পরিষ্কার। এমনকি বিএনপিরও বুঝতে পারে নাই, এমনকি বামপন্থীরাও বুঝতে পারে নাই যে শিবির পিছনে থেকে কাজ করতেছে, বা বুঝলেও তারা তখন বলে নাই বা এখন বলে না, কিন্তু এটা তো পরিষ্কার। তো তারা বহুবিধ প্ল্যান করে রেখেছে, সামনে আমরা ওগুলো হয়তো জানতেই পারবো না, আমরা ভাবতেও পারবো না। যেমন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, অন্তত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিবির পাশ করবে এটা কেউ বিশ্বাস করবে না, যদি রেজাল্টের আগে বলতো কেউ বিশ্বাস করতো না। তবে হ্যাঁ, এটা ঠিক যে যদি ম্যাজিস্ট্রেসি পাওয়ার আর্মির না থাকতো, তাহলে শিবির দৌড়ানি খাইতো বহুবার। তো এদের তো পাশ করানোর জন্য ওয়াকার সাহেব আছেন, ইনুস সাহেব এবং ওয়াকার সাহেব, তারা তো এই রাজাকার আলবদরদের পাশ করানোর জন্য আছেন। সুতরাং যেভাবে ডাকসু এবং জাকসু নিয়ে গিয়েছে, নির্বাচনের যদি এই মডেল থাকে, তাহলে বিএনপি শতভাগ মাইনাস হয়ে যাবে, কোনো সন্দেহ নেই। কিন্তু আমি এই ব্যাপারে দ্বিমত পোষণ এই জন্য করি যে একটি দেশ, পুরো দেশ আর শিক্ষা প্রতিষ্ঠান দখলে এক না। তবে হ্যাঁ, এই নির্বাচনে প্রভাব পড়বে, তাদের যে জালিয়াতি, তাদের যে বাটপারি, তাদের যে অপকৌশল, তাদের যে মুনাফিকি, তাদের যে ভণ্ডামি, তাদের যে সন্ত্রাসী সংগঠনের কার্যক্রম, তাদের যে হিডেন হয়ে তাদের যে কাজের অভ্যাসটা, দেশে বিদেশি আন্তর্জাতিক সংস্থার সাথে সম্পৃক্ততা। আমি অবাক হয়ে গেছি শুনে, কয়েকদিন আগে জানলাম যে কাতার থেকে এখানে ফান্ডিং করা হয়েছে, মিশরে মুসলিম ব্রাদারহুডও নাকি এই আন্দোলন জড়িত ছিল। ভাবতেই অবাক লাগে, মানে আমি ভাবতেই পারতেছি না কথাটা, কিন্তু এমন একটা মানুষও বলেছে যে আমি আমার অস্বীকার করা মানে তাকে আমি মুখের উপরে না করতে পারবো না, কারণ সেটা তার, সে ওই পেশাদার বলতে তিনি পৃথিবীর কোনো একটি দেশের বড় একটা কর্মকর্তা, তিনি যখন বলবেন সেটা তো আমি অস্বীকার করতে পারবো না, কারণ ওটা তার প্রফেশন। বলে যে মিস্টার শেখ ফরিদ, তোমরা তো জানোই না তোমাদের দেশে কাতারে ফান্ডিং হয়েছে এবং মিশরে মুসলিম ব্রাদারহুড সেখানে কাজ করেছে। মানে এটা আমার কাছে আসলেই আমি অবিশ্বাস্য মাঝে। আমি ধরে নিতাম তুরস্ক বা কিছুটা সৌদি আরব বা পাকিস্তান, এরা ছিল আর একটি বড় দেশ তো ছিলই, এগুলো ভাবছি, কিন্তু কাতার যে ফান্ডিং করবে এটা আমার ধারণাই ছিল না। তো এই হচ্ছে, সুতরাং আপনি দেখবেন যে যখন নির্বাচন চলে আসবে তখন হয়তো আরো বড় বড় দেশগুলো সরাসরি নামবে। তবে যেহেতু বিএনপির জনসমর্থন বেশি, বিএনপি সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে আছে, এরা প্রতিবাদের মুখোমুখি হবে, চেষ্টা করবে, কোনো সন্দেহ নাই। বিএনপিকে নিষিদ্ধ করে, ছাত্রলীগকে নিষিদ্ধ করে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করে, বিএনপিকে ছেঁচড়া চাঁদাবাজ বানিয়ে, বিএনপিকে তো তারা অলরেডি টাইটেল দিয়ে দিয়েছে, ছেঁচড়া চাঁদাবাজ দিয়ে দিয়েছে, এবং মৌলবীরা মোটামুটি বলা শুরু করছে বিএনপিরও ভোট দেওয়া হারাম, গণতন্ত্র হারাম, সমাজতন্ত্র তো বহু আগেই হারাম, ওটা আলাপবাদ। তো এই যে যে তারা এগুলো শুরু করছে, তারা চেষ্টা চালাবে, তারা বিভিন্নভাবে বিভিন্ন দেশ, বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থা, বিভিন্ন দেশের টাকা পয়সা, এমনকি প্রয়োজন আরো সন্ত্রাস করবে, যে কোনো মূল্যে তারা ক্ষমতা দখলের চেষ্টা করবে। কিন্তু বিএনপির যেহেতু সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে আছে, এরা প্রতিরোধের মুখোমুখি হবে, কোনো সন্দেহ নাই। এরা এদের ষড়যন্ত্রটা প্রতিরোধের মুখোমুখি হবে, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় তো আর গ্রামের একজন সাধারণ মানুষ যাইতে পারে না, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তো আর সাধারণ মানুষ যাইতে পারে না। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিবিরের যারা শ্বশুর, শিবিরের শালা সম্বন্ধী, তারা গেছে, কারণ তারা তো আশেপাশে বিয়ে শাদী করে। এত তো কৌশল, শিবিরের একটা মানে বিচিত্র একটা কৌশল, সেটা হলো তারা যেখানেই
কোনো শিক্ষা প্রতিষ্ঠান দখল করতে চায়, তখন তারা আশেপাশে তারা ঘর জমাই থাকে, এটা তাদের একটা কৌশল। কিন্তু এই কৌশলগুলো তো আর সারা দেশে খাটবে না, সারা দেশে এই কৌশলটা খাটবে না, কারণ তাদেরও যেমন শ্বশুর শাশুড়ি চলে আসবে, তখন বিএনপিরও শ্বশুর শাশুড়ি চলে আসবে। সুতরাং এরা পরিবেশের মুখোমুখি হবে, সরাসরি বিএনপির মুখোমুখি হবে। আর মুখোমুখি হলে মনে হয় না আর টিকবে, টেকার কথাও না, কারণ কোথায় 3 থেকে 5%। ফরিদ ভাই আমি একটু তথ্যটা আপনার একটু দেই, কারণ আমরা টকশুর কারণে বিএনপির পুরা সিনিয়র মানুষদের সবার সাথে যোগাযোগ করতে হয়। আপনি বিশ্বাস করবেন কিনা, এই ডাকসু এবং জাকসু নির্বাচনের পর বিএনপি নেতাদের টকশুতে তাদের টোনটা দেখেন চেঞ্জ হয়ে গেছে। আর এই যে একজন দর্শক যে প্রশ্ন করেছেন, রাকসু এবং চাকসু নির্বাচনের পর আপনি যে মানে যেতুই বলা হোক না প্রভাব পড়বে না, গ্রামে যাবে না, হ্যাঁ আপনি জানেন কি না না আপনার গ্রামের যে আপনি যে বাজারে চা খেতেন সেখানে কিন্তু এই আলোচনাটা এখন হয়, এটা তো স্বীকার করতে পারবেন। ঠিক আছে, কিন্তু আপনার কথা ঠিক আছে, কিন্তু একটা জিনিস মনে রাখবেন যে 5% দিয়ে আপনি 30-35% দখল করবেন, ওইখানেও মুখোমুখির ব্যাপার আছে, অনেক কঠিন হবে বিএনপির জন্য কঠিন হবে, কিন্তু জামাত এটা করতে পারবে না। পাশাপাশি আওয়ামী লীগের যে শক্তি আছে, স্যার যেটা বললেন, তারা কিন্তু বিএনপিকে ভোট দিবে না, নিশ্চয়ই তারা জামাতকেও ভোট দিবে না। তখন এই ভোটারগুলো কোথায় থাকবে? জামাতকে ভোট দেবে না ফরিদ, এটা কিভাবে বললেন? কেন জামাতকে ভোট দিবে? আপনাকে আমি একটা তথ্য দেই ফরিদ ভাই, একটা তথ্য দেই। আজ কিন্তু বিএনপির লোকজন বলছে যে আওয়ামী লীগে মিছিল করবে, বিএনপির কেউ বাধা দিবে না। যদি জামাতে এই ভোট না পেতো আজকে কিন্তু বিএনপির কণ্ঠে এই কথা আসতো না। 1 মাস 2 মাস পরে দেখলেন বিএনপি বলতেছে যে আওয়ামী লীগ, বিএনপির পাওয়ারে আওয়ামী লীগ মিছিল করে বাংলাদেশে। এটা বিএনপির পাওয়ারে মিছিল করতে হবে না। বিএনপি শুধু ওই যে কালকেও দেখছেন যে কিভাবে পেটালো ছাত্রলীগ নাকি জয় বাংলা স্লোগান দেওয়ার কারণে রাস্তায় একটা কি অটো রিক্সার মধ্যে দেখলাম একেবারে গরু চোর যেভাবে পিটাইতেছে। কিন্তু এটাও জিনিস দেখেন, ছাত্র দলের এক নেতাকে কিন্তু নাকি যুব দলের কোন জায়গায় যেন কুপিয়ে মেরে ফেলেছে জামাতের আমিরের বিরুদ্ধে সমালোচনা করে পোস্ট দেওয়ার কারণে। তো এগুলো যখন মুখোমুখি হবে না, এটা আপনিও ঠিকই বলেছেন, বিএনপিকে ছাড় দিতে হবে না, বিএনপি শুধু না পেটাইলেই হবে, জামাত টিকবে না। আমি সেই জন্যই তো আপনাদের বলি বিএনপিকে আসতে হবে। বিএনপি শুনেন ক্ষমতার মোহ, বিএনপি কি জামাতকে ক্ষমতা দিয়ে দিবে? আপনি কি বললেন? প্রয়োজনে মানে ক্ষমতা দ্বন্দ্ব এরকম একটা জিনিস যে তৃতীয় পক্ষকে দিবে, জামাতকে দিবে না, জামাতকে সে দিবে না, প্রয়োজনে স্বতন্ত্রকে ভোট দিবে, আওয়ামী লীগেরও স্বতন্ত্রকে ভোট দিবে। এখন জামাত যদি 2টা টিম খাড়া করায় শিবিরের মতো, যেটা ডাকসু চাকসুতে করে, সেটা আলাদা বিষয়, কিন্তু তারপরে জামাতপন্থী হলে মানুষ ভোট দিবে না। আর যেটা আপনি বললেন এই কথা যদি সত্য হয়, যে বিএনপি যদি বলে যে আওয়ামী লীগ মিছিল করে তারা বাধা দিবে না, তাহলে তো জামাত টিকবে না, বন্যার পানির জলের মতো ভেসে যাবে, টিকতেই পারবে না তারা। আমি বললাম তো, এরা ষড়যন্ত্র করবে, কোনো সন্দেহ নাই, এরা ষড়যন্ত্র করবে ভাই। ভোট আলাদা জিনিস। ধরে নেন একটা আসনে যেখানে আওয়ামী লীগ বা বিএনপি অধ্যুষিত, জামাতের ভোট বড় 10,000 বা 5,000 বা 20,000, তো আপনি তখন তো পাশ করতে পারবেন না ভাই। আওয়ামী লীগের লোকই নৌকা মার্কার বিরুদ্ধে দাঁড়িয়ে স্বতন্ত্র পাশ করে, বিএনপি, যেটা আমি আপনার চ্যানেলে বলেছি যে বিএনপির লোকেরা স্বতন্ত্র দাঁড়াবে, এবার দেখবেন আপনি প্রচুর স্বতন্ত্র প্রার্থী হবে, মাঝখান দিয়ে বিএনপি চলে যাবে তা কিন্তু না। যখনই দেখবে পরিস্থিতি খারাপ, যেহেতু তারা একই দলের, তখন তারা যার দিকে ভোট বেশি তাকে ভোট দেওয়া শুরু করবে। আর জামাতের এতটুকু সাংগঠনিক শক্তি নাই যে বিএনপি আওয়ামী লীগের মতো যেখানে সেখানে গিয়ে সিল মেরে নিবে। পাবলিক উষ্টায় যার যার, বাংলাদেশ নদীমাতৃক দেশ, নদীর মধ্যে চুপাবে ভাই। আমি আমার জেলার কথা বলতে পারি, সেখানে জামাত হয়তো মনে করেন 1000 সেন্টার আছে, 5টা সেন্টার নিতে পারবে বা 10টা সেন্টারে জোর করে, আর গুলোতে জোর করে ভোট নিতে গেলে ওদের মাটির মধ্যে গেড়ে ফেলবে ভাই। এলাকার আমাদের কামলা আছে না, কামলারাই তাদের কূপ দিয়ে কোদাল দিয়ে ঘাড় কেটে ফেলবে। কি বলেন? ক্ষমতা তো ভাই ভাইকে ছাড়ে না, মা বেটাকে ছাড়ে না, পোলা বাপকে ছাড়ে না। আপনি কি বলেন? ছাড়বে না ভাই। এই যে আমি যে এত কথা বলি, আমার আওয়ামী লীগ নমিনেশন দিবে নাকি? আমার আওয়ামী লীগ নমিনেশন দিলে আওয়ামী লীগের লোকজন দাঁড়াবে 5টা আমাকে ফেল করানোর জন্য। তো জামাতকে তাহলে আমাকেই যদি পাশ করতে না দেয়, তো সেখানে আওয়ামী লীগ জামাতকে পাশ করতে দেবে? বিএনপির মধ্যে 3-4টা গ্রুপ হয়ে যাবে ইলেকশন করে, তো ওরা যদি বিএনপিকে পাশ করতে না দেয়, জামাতকে পাশ করতে দেবে না ভাই। স্কুল কলেজের বিষয় আলাদা। এখন আপনি হয়তো বলবেন যে না, আপনি এর আগেও বলেছিলেন যে আমাদের এক কমরেড কাফি ভাই নাকি বলছিল যে না, আপনি বলছিলেন না ছাত্র দল এটা পারবে না, ছাত্রলীগ পাশ করবে, তারা বলেছে, আপনি বলেছিলেন, আপনার কথা ঠিক হয়েছে যে এটা ষড়যন্ত্র করে তারা পাশ করবে, আপনার কথা ঠিক, কিন্তু দেশের বিষয় আলাদা। 300 আসনে আপনি দখল করবেন, জামাতেরও শুনেন, জামাত হচ্ছে ওই যে কি গাছ বলো এটা,
ওই যে ক্র্যাকটাস গাছ, তারা পাশেই বড় হবে, উচ্চতায় বড় হবে না। এটা কোন লেখক যেন বলে গেছেন, আমার মনে নাই এখন, সম্ভবত আবেদ খান বলেছিলেন, সম্পাদক যে উনি বোধহয় বলেছিলেন, তিনি লেগেছিলেন যে এটা এমন গাছ এরা পাশে বড় হবে, উচ্চতায় বড় হবে না। আপনি যাই বলেন, এদের শুনেন, এদের চাকরি দিচ্ছেন, ব্যবসা দিচ্ছেন, হাঙ্গা করাইছেন, বিয়া করাইছেন, তারপর আপনার ব্যবসা দিচ্ছেন, ডেস্টিনারি ব্যবসা করাইছেন, তারপরে ইন্স্যুরেন্সের ব্যবসা দিচ্ছেন, এগুলো দিয়ে দিয়ে আপনি কর্মী পালছেন। আপনি দেখেন এখনো কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবির সাহসী পায় নাই ছাত্র শিবির নামে ইলেকশন করতে। আপনি কি খেয়াল করছেন? তারা 25 কোটি টাকা খরচ করছে। ফরিদ ভাই, এগুলো হচ্ছে সান্ত্বনার কথাবার্তা। না না না, এটা আমি আপনাকে একটা কথা বলি আপনার ঢাকা ইউনিভার্সিটির যারা বড় বড় নেতারা আসছিলেন আমার এখানে এসে বলছেন যে ঢাকা ইউনিভার্সিটি মানে বাংলাদেশ উল্টে গেলেও ঢাকা ইউনিভার্সিটির ছাত্র শিবির নিতে পারবে না, কেমন নিতে পারবে না। হ্যাঁ, আপনি মনে করতেন, অনেকেই মনে করতো। শুনেন, আমি এটাও বলেছিলাম আজ থেকে 6 মাস আগে যে বাংলাদেশে ইরানি বিপ্লবের মতো থাকতে পারবে। অনেক বামপন্থী বলেন, অনেক বিএনপি পন্থী বলেন, অনেকেই আমার টক শোতে বলছেন না, এটা প্রশ্নে আসে না, এটা বাংলাদেশ, এটা প্রশ্নে আসে না। কিন্তু সবই বাংলাদেশে হবে, কারণ বাংলাদেশের কপালে দুঃখ আছে। বলেন প্লিজ। না, এখানে আমি আপনাকে বলি, বাংলাদেশের যারা বামপন্থী, যারা এই আন্দোলনের সমর্থন করেছে, তথাকথিত জুলাই সন্ত্রাস, আগে অভ্যুত্থান, তথাকথিত অভ্যুত্থান বলতাম, এখন সন্ত্রাস বলতে বাধ্য, কারণ তারা মব সন্ত্রাস করে চলছে, তাই বলতেছি। তো এরা বামপন্থীরাও মেনে নিবে না। আপনি নিশ্চিত থাকেন, বামপন্থীরা আওয়ামী লীগের হাজার সমালোচক হোক, জামাত সরকারকে মেনে নিবে না। এমনকি যে মেঘমল্লা বসু হয়তো শিবিরেরটা মেনে নিছে, বাধ্য হয়েছে, ওইখানে তার উপায় নেই, রক কেটে ফেলবে, কিন্তু মফস্বলে যারা আছে বামপন্থীরা জামাতকে মেনে নিবে না, প্রশ্নই আসে না। নাম্বার 1, যদি আরো সংখ্যায় কম রইল ছাত্রলীগ, আওয়ামী লীগ, আপনি কি বলেন? মাটির সাথে পিছাই ফেলবে ভোট চাইতে গেলে, আপনি কি মনে করছেন? আচ্ছা, জামাত ধরে নেন, জামালপুর জেলা, একটা জেলাতে, জামালপুর জেলা 4টা আসন, 4টা আসনে কোথায় তারা ভোট চায়? আমি তো প্রত্যেকটা অলিগলি চিনি, কোথায় তারা ভোট চাইবে? তারা ওই যে 1000 লোকের একটা মিছিল করতে পারবে টাকা দিয়ে, তাদের নিজস্ব কর্মী, 2000, 3000, 5000, শেষ, ওইটাই তাদের ভোট। যা মাঠের নামে ওই 5000 লোকের মিছিল, 5000 লোকের মিছিল আর 5000 ভোট, বইয়ের ভোট, এটি তাদের 10,000 ভোট। এই 4টা আসনে 4টা, এর উপরে হবে না। আপনি যাই বলেন, ধরে নেন অনেক টাকা খরচ করলো, জাতীয় আন্তর্জাতিক সংস্থায় আসলো, এই সেই, যেমন আপনাদের জামালপুর সদরে ভোট চাওয়ার সাথে সাথে পাবলিক মায়ের শুরু করবে, মায়ের। আপনার কোনো ধরনের ওয়াকার সাহেবও যদি জামাতকে নিয়ে যায়, আমি আপনাকে আবারও বলি, ওইখানে ওয়াকার সাহেব খোদ ট্যাঙ্ক কামান নিয়ে গেলে জামাতকে ভোটই চাইতে পারবে না, ঘরে ঘরে যায় মায়ের খাবে, ভোট চাইতে গেলেও মায়ের খাইতে পারে। আর যেটা বলেন সামরিক শাসন দিয়ে, শুনেন, ছাত্র বিএনপি কেন মেনে নিয়েছে জানেন? যে সামনে তো নির্বাচন, মানে তার আশায় আছে যে সামনে তো কোনো ঝুঁকিতে যাবো না, এই জন্য বিএনপি চুপ। যখন দেখবে বিএনপি যে নির্বাচনে তারা ফেল করতেছে, ক্ষমতায় যেতে পারবে না, আর জামাতেরও তো কামরায় খাই ফেলবে তারা, কি বলেন আপনি? এটা হবে না। আমি বাংলাদেশ, আর যেটা বলেন ইরানের মতো বাংলাদেশ, এটা সম্ভব না। ইরানে কেন হয়েছে? ইরানে হওয়ার কারণ ছিল, ইরানে কয়টা দেশ জড়িত ছিল, এটাও আপনাকে দেখতে হবে। আর ইরানে শক্তিশালী কোনো দলই ছিল না, ওইখানে বিএনপি আর আওয়ামী লীগের মতো দুইটা বৃহত্তর দল ইরানে আপনি স্টাডি করেন, পাবেন না। সুতরাং আর বাংলাদেশের পাশে একটা ভারতের মতো রাষ্ট্র আছে, এরা কোনোদিনই মেনে নেবে না। আজকে আপনি কালকে জানেন, আপনি আজকে 3 বাহিনী প্রধানের বৈঠক হয়েছে, ভারত সেখানে স্ট্রেট বলে দিয়েছে যে বাংলাদেশ না, তারা দেশ নাম না নিয়ে বলছে যে আমাদের দেশের বিরুদ্ধে কোনো সন্ত্রাস হলে তারা সরাসরি অপারেশন সিন্দুর পরিচালনা করবে, এটা বলেছে তারা, এটা তারা বলেছে আজকে। তো এটা কি একটা মেসেজ? এটা আপনাকে জানতে হবে আপনাকে, এটাও বুঝতে হবে। বাংলাদেশে জামাত ক্ষমতায় আসবে, শশী থরুর অলরেডি সেটা কিনা শশী থরুর বক্তব্য কি? শশী থরুর বক্তব্য তো শশী থরুর বক্তব্য না, এটা ওটা ভারত সরকারের বক্তব্য, ভারতের বক্তব্য। আরো একজন বলেছেন, তার নামটা আমি এই মুহূর্তে ভুলে গেছি, আরো একজন বলেছেন তারা উদ্বিগ্ন, সম্ভবত কোন রাষ্ট্রদূত বলেছে। তো এগুলো মেসেজ। আপনি চাইলেই তো এখানে ঢুকে, হ্যাঁ, আরেকটা কাজ করতে পারে তারা, সেটা হলো দেশে যুদ্ধ ঘোষণা করতে পারে। তারা বার্মার সাথে ফাইট লাগাবে, ভারতের সাথে ফাইট লাগায় নির্বাচন বানচাল করে দিতে পারে। আপনি এটা নিশ্চিত থাকেন, সারা বাংলাদেশে তারা কোনোদিনই ক্ষমতা যেতে পারবে না। তারা হয়তো 5টা আসনের জায়গায় জোর করে 50টা বানায় দিতে পারবে ওয়াকার সাহেব, বা তুরস্ক আইসা, পাকিস্তান আইসা, বা আরো কোনো দেশ, কাতার, সৌদি আরব আইসা থাকে 5টার জায়গায় 50টা বানাইতে। ভাই, ক্ষমতা আলাদা জিনিস। এমপি পদ কেউ কাউকে ছাড়বে না, বিএনপি কে ছাড়বে না, আওয়ামী লীগকে ছাড়বে না, তো জামাতকে ছাড় দিবে? এটা হবে না। আপনি যেটা বলতেছেন সেটা, এটা ইরান, আপনি যেটা বলছেন যে ভূমি, সেটা সেই ভূমি না। আপনি তার প্রতিবেশী গুলো দেখেন, রাষ্ট্রটা ওইখানে কারা ছিল আর এইখানে কারা, এটার সাথে ওটা পার্থক্য ছিল। ইরানের তখন যে বিপ্লব ঘটেছিল সেটা কাদের ভুলে হয়েছিল, আপনি সেটা গবেষণার বিষয়। কিন্তু বাংলাদেশের যে ব্যাপার, কোনো সন্দেহ নাই এখানে ঝামেলা হবে, রক্তক্ষয় হবে, সম্পদের হানি ঘটবে, কিন্তু বাংলাদেশে ওটা আপনি করতে পারবেন না। আমি বললাম তো, আপনি ওয়াকার সাহেব, আমি লিখিত দিলাম আপনাকে, আমাদের জামালপুর জেলা 4টে আসন, খোদ ওয়াকার সাহেব 4টে জেলায়
5টা করে ট্যাঙ্ক পাঠাবে, 20টা ট্যাঙ্ক, সেখানে জামাতকে পাশ করাইতে পারবে না। টাকা 1000 কোটি টাকা খরচ করলেও পাশ করাইতে পারবে না, আপনি এটা নিশ্চিত থাকেন। তো বাংলাদেশে তারা ক্ষমতায় যেতে পারবে না। তারা কি করতেছে আপনারা বলি, জাতীয় পার্টিকে নিষিদ্ধ করে তাদের স্বপ্ন আপনাকে বলে দিই আমি। আসলে জামাতের কি স্বপ্ন? জামাত চাইতেছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ করেছি, ছাত্রলীগ নিষিদ্ধ করেছি, মব সন্ত্রাস কায়েম করেছি, সেনাবাহিনী আমাদের, এগুলো করে বামপন্থীরা তো ভোটই পাবে না, ঠিক আছে? এরা এটা ভাবতেছে। রইল বাকি কি, যে আমরা বিরোধী দল হইতে চাই। আসলে তারা তারা চাচ্ছে বিএনপি ক্ষমতায় গেলে আমাদের আসন যেন বাড়ে, এইটার জন্য তারা চেষ্টা করতেছে। আপনি এটা ভাইবেন না যে তারা, আপনি বলেন বাংলাদেশের সাতক্ষীরা ছাড়া কোন কোন আসনে তাদের গ্যারান্টি আছে? আপনি আমাকে বলেন, কোন আসনে গ্যারান্টি আছে? জামাতের আমি তার আসনে পাশ করতে পারবে না। জামাতের যে সাধারণ সম্পাদক টাইপের যেগুলো পোস্ট মোস্ট আছে এরা পারবে না, প্রশ্নই আসে না। তারা আমার সাথে ইলেকশন করতে বলেন। আমি বলছি তো আপনার চ্যানেলেও, বা আপনার চ্যানেল অন্য জায়গায় বলছি, আমার সাথে কুত্তা মার্কা ইলেকশন করতে বলেন, কমরেডের সাথে ইলেকশন করতে বলেন, কিন্তু কমরেড কাসিম মার্কা তার সাথে পারবে না। এটা আবার বলে রাখে, মার্কাটা বদলাইতে হবে। আপনি শুধু কাসিম মার্কা ছাড়া যে কোনো মার্কা নিতে বলেন। কমরেড রুবেলের সাথে আমিরের ইলেকশন হবে, কমরেড রুবেল নিবেন হলো চেয়ার টেবিল, আমির ওই দাঁড়িপাল্লা মার্কায় খারাপ, দেখি পাশ করতে পারে কিনা। পারবে না, নিরপেক্ষ ফেয়ার এন্ড হইলে পারবে না। আপনি কি বলেন? কারণ মানুষ জামাতকে পছন্দ করে না। এখন এরা তো মনে করতেছে আমরা 6টা ব্যাংক দখল করছি, ইন্স্যুরেন্স দখল করছি, মুই কি হনুর ইসলামী ব্যাংক আছে। ভাই আপনার চ্যানেলও বলছি, আবারও বলি, অন্য চ্যানেলও বলছি, আগামীতে জামাতের অস্তিত্ব থাকে কিনা সেই চিন্তা করেন। আপনার ভাবছেন ক্ষমতায় যাবে? বিএনপি যেদিন, আমি আগেও বলছি আবারও বলি, বিএনপি যেদিন বলবে জামাতের তালাক দিলাম, পরের দিন থেকে জামাতের হাঙ্গা করার কোন লোক বাংলাদেশে বুঝতে পারবেন না আপনি। ভাই কি বলেন ভাই? টাকা দিলেই সবাই না, সুন্দর হইলে তারা মানুষ হাঙ্গা করে না ভাই। সুন্দর হইলে সবসময় তারা বিয়ে করে না, কেউ রক্ষিতা রাখে। শোনেন, জামাতকে আওয়ামী লীগও ব্যবহার করেছে, বিএনপি ব্যবহার করেছে এবং করবে, জীবনে কোনোদিন ক্ষমতা যাইতে দিবে না। আপনি এটা নিশ্চিত থাকেন, নিশ্চিত থাকতে পারেন। আমি বললাম তো, সুন্দরী হলেই তারা কেউ হাঙ্গা করে না, বিয়েও করে না। বহু অসুন্দরী লোক নিয়ে মানুষ সংসার করে। বাংলাদেশের মানুষ জীবনে জামাতকে মেনে নিবে না। জামাত 6টা না আরো 12টা ব্যাংক দখল করতে পারেন, বাংলাদেশে জামাতকে মানুষ মেনে নিবে না ভাই। যদি মেনেই নিত, এই সাহসী থাকতো, তারা এখনো ছাত্র শিবির নাম দিয়ে ইলেকশন করার সাহস পায় না। ছাত্র শিবির নাম দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় পাশ করবে জানে, ষড়যন্ত্র করছে জানে, শিবির নাম দিয়ে তারা ইলেকশন করতে মুরদে কোলায় নাই। এমনকি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মুরদে কোলায় নাই। সারা বাংলাদেশেও জামাত নাম দিয়ে তারা অন্য নামে আসতে পারে। এখন আপনি বলবেন তাহলে কি অন্য নাম দিতে বলেন, সেটা ভিন্ন, মানুষ বিভ্রান্ত হবে। যেমন এই জুলাই সন্ত্রাসের আন্দোলনে মানুষ বিভ্রান্ত হয়েছিল, সেরকম হতে পারে। কিন্তু আপনি জামাত নাম দিয়ে, শিবির নাম দিয়ে কেউ আপনাকে ভোট দিবে না, আপনি এটা নিশ্চিত থাকতে পারেন। প্রয়োজনে ওই যে বললাম না যে আওয়ামী লীগ তো জীবনে কোনোদিন বিএনপির ভোট দিবে না, তাই বলে কি তারা জামাতের ভোট দিবে নাকি? আওয়ামী লীগ কোনোদিনই জামাতের ভোট দিবে না, প্রয়োজনে বিএনপিকেই দিবে। আপনি এটাও নিশ্চিত থাকেন। যদি দেখে যে জামাত পাশ করতেছে, জামাতের দিবে নাকি? বিএনপির ভোট দিবে। ভোট করে আপনি 300 আসন নিতে পারবেন না। জি ধন্যবাদ। নির্বাচন ডিলে করার ব্যাপারটা না, ব্যাপারটা হলো যে যার যার স্বার্থ নিয়ে শেষে একটা লড়াই চালিয়ে যাচ্ছে। রাজনীতিতে শেষ বলে কোনো কথা নেই। রাজনীতিতে সবচেয়ে চরম প্রতিক্রিয়াশীলরাও প্রগতিশীলদের সাথে হাত মেলাতে পারে, প্রগতিশীলরাও চরম প্রতিক্রিয়াশীলদের সাথে হাত মেলাতে পারে। তো জামাতের যে কৌশল সেটি হলো তাদের অস্তিত্বের সংকট। ধরে নিন যে জামাতের পিআর পদ্ধতি একটি চালু হলো না, তাহলে কি হলো? তাহলে আওয়ামী লীগ নির্বাচনে আসলো না বা আসতে দেওয়া হলো না। তাহলে নির্বাচন হলো প্রধানত 3টি দলকে নিয়ে, সেটি জামাত, বিএনপি এবং এনসিপি। এই 3টি দলকে নিয়ে নির্বাচন। তো সেখানে জামাত কোনোভাবেই কিন্তু বিএনপির সাথে পেরে উঠবে না, সেকেন্ড পজিশনে থাকবে। তো জামাতের উচ্চাকাঙ্ক্ষা এখন আর সেকেন্ড পজিশনে থেমে নেই। জামাতের উচ্চাকাঙ্ক্ষা এখন হচ্ছে সরকার গঠনের চিন্তা এবং তারা 1 নম্বর পজিশনে থাকতে চায়, এমনকি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে চায়। তো জামাতের ধারণা যে তারা গত 1 বছরে বা 13 মাসে জনগণকে মোটামুটি পরিমাণে শ্রীপুরের ট্যাবলেট যা গিলিয়েছে, ভিটামিন, তারপরে অ্যান্টিবায়োটিক যা গিলিয়েছে, তাতে করে জনগণ জামাতকে এখন কাছা খুলে ভোট দেবে, তাদের এটা ধারণা। এবং তাদেরকে 71কে জনগণ ভুলে গেছে, তারা 13 মাসে 71 ভুলিয়ে দিতে পেরেছে। সুতরাং জামাত একটি ল্যান্ডস্লাইড ভিক্টরি পেতে যাচ্ছে এবং বিএনপি জামাতের অধীনে 2 নম্বর দল হিসাবে, এনসিপি 3 নম্বর দল হিসাবে, বাকি দলগুলো এইভাবে থাকবে। জামাত এরপর তাদের আসল কর্মসূচিগুলো বাস্তবায়ন করবে, পূর্ব পাকিস্তানি ভাবধারায় ফিরে যাওয়া সহ যাবতীয় সবকিছু। কিন্তু বাদ সাধছে এখানে পিআর পদ্ধতি। পিআর পদ্ধতি যদি না হয়, সাধারণভাবে যে নির্বাচন হয় বাংলাদেশে, সেইটি হলে
আর আওয়ামী লীগ যেহেতু নাই, সেহেতু বিএনপি 1 নম্বরে থাকবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। তো সেই জন্য জামাতের সবচেয়ে বড় অগ্রাধিকার হচ্ছে যে পিআর সিস্টেমটাকে চালু করা। সেটা চালু করতে যেয়ে সে তার সমমনা যতগুলো দল ছিল, ইসলামী দল, যারা বেসিক্যালি কিন্তু কেউ জামাতকে পছন্দ করে না, এই যেমন চরমুনাইয়ের দল। এখন এই পছন্দ করে না শব্দটি হচ্ছে একটি বাজারি শব্দ, আর এর অন্তর্নিহিত বক্তব্য হচ্ছে যে টাকা দিলে আমি তোমার পক্ষে সাফাই গাইতে রাজি আছি, সুযোগ সুবিধা দিলে আমি তোমাকে মহান বলতে রাজি আছি, এবং আমাকে ব্যাকিং দিলে আমি তোমাকে ঘাড়ে নিয়ে ঘুরতেও রাজি আছি। এই চরমুনাইয়ের পীরকে, এই পীরের যে রাজনৈতিক শাখার লোকজন, তাদেরকে আমরা কয়েক মাস ধরে আগেও বলতে শুনেছি যে জামাতে ইসলামী আসলে কোনো ইসলাম না। জামাতে ইসলাম যে ইসলাম প্রচার করে সেটি আসলে কোনো ইসলাম না, এবং জামাতে ইসলামকে সমর্থন যদি করা হয় সেটা হবে মুনাফিকি। এটি বলেছে আপনার হেফাজতে ইসলামের বাবুনগর। এইরকম দেখবেন আপনি যে জামাতের সাথে যে 8টি দল আছে, ইসলামী দল প্রধান, এই 8টি দলের 7টি দলই কিন্তু কোনো না কোনো সময়ে জামাত বিরোধিতা করেছে ইসলামের তরিকা মতে। কিন্তু সেই দলগুলো এখন এক জায়গায় এসে মিলিত হচ্ছে কেন? ওই যে বললাম, স্বার্থের প্রয়োজন। স্বার্থের কারণে এরা নিজেদের অস্তিত্ব পর্যন্ত বিলীন করে দিতে পারে। এরা পাকিস্তানকে যেমন সেই সময় বাপ ডেকেছিল, যদি প্রয়োজন হয় যে বাংলাদেশে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসলো, এই শাসনতন্ত্র আন্দোলন বা এই হেফাজত, দেখবেন আবার শেখ হাসিনাকে কওমি মাতা 2 বা নতুন কওমি মাতা এরকম একটি আখ্যা দিয়ে বসেছে। তো এই জামাতকে এবং এই ধরনের ইসলামী দলগুলোকে দেখা গেছে সারা জীবন ধরে তারা বলে এসছে নারী নেতৃত্ব ইসলামে হারাম। আমরা কি দেখেছি? খালেদা জিয়ার পায়ের কাছে বসে থেকেছে মতিউর রহমান নিজামী। পায়ের কাছে বলতে আমি আক্ষরিক অর্থেই বোঝাচ্ছি, খালেদা জিয়ার পায়ের সমস্যা ছিল বলে উনি কোনো সভাস্থলে আসন করে বসতে পারতেন না, উনি চেয়ারে বসতেন। তো উনি চেয়ারে বসার কারণে বাকি সব নেতারা আসন করে পায়ের নিচে বসেছেন, উনি সবার উপরে বসেছেন। তো এটাকে যদি আপনি ধরুন যে পায়ের কাছে বসেছিল এইভাবে, তো তাহলে হিপোক্রেসিটা কোন পর্যায়ে গেলে তারা এক মুখে বলছে যে ইসলামে নারী নেতৃত্ব হারাম, আবার সেই নারী নেতৃত্বের অধীনে তারা গত 20টি বছর বা 25টি বছর ধরে রাজনীতি করে আসছে, এবং সেই নারীকে নেত্রী মেনে তারা মন্ত্রী হয়েছে, দুজন মন্ত্রী হয়েছে। তার মানে মুনাফিকি হচ্ছে এদের চরিত্রের অন্যতম বৈশিষ্ট্য। তো সেই মুনাফিকিটা এখন সবাই মিলে করতে চাইছে। আগে মুনাফিকিটা জামাত একা করতো রাজনীতিতে, এখন সেই মুনাফিকিতে সামিল করে নিচ্ছে হেফাজতে ইসলাম, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, চরমুনাইয়ের দল বা অন্যান্য যে দলগুলো আছে সবাইকে মিলে। ওদের সুবিধাটা হলো যে এই 8টি দলের সাথে আবার বাম নামধারী কিছু দলও আছে, যদিও তারা স্বীকার করে না তারা বাম দল, যেমন গণসংহতি আন্দোলন, তারা স্বীকার করে না তারা বাম দল। তারাও কিন্তু পিয়ার পদ্ধতির ব্যাপারে একমত, পিয়ার পদ্ধতির তারাও তহসিলদার। কারণটা হচ্ছে কি, যে তারাও মনে করে যে ভোটের আনুপাতিক হার যদি ধরা হয় তাহলে বাংলাদেশে কোথাও না কোথাও আমরা একটি আসন পেতেও পারি। যেমন আপনার ঢাকার নির্বাচনে জুনায়েদ সাকি 7,000-এর উপরে ভোট পেয়েছিলেন মেয়র নির্বাচনে, তো সেই হিসাবে তিনি আশাবাদী হতেই পারেন। তো এখন জামাতের এই যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষায় পানি ঢেলে দেওয়ার মতন একটি শক্তি আছে, সেই শক্তিটি হলো বিএনপি। তো বিএনপিকে জামাতের মোকাবেলা করার কোনো কিছু নেই। বিএনপিকে যেমন ডক্টর ইউনূস লাইনে আনতে পেরেছেন, যে কারণ তার হাতে হচ্ছে বিএনপিকে দমন করার জন্য ওই 36 হাত পানির নিচে যে গুপ্ত কৌটো, সেই কৌটার ভিতরে যে প্রাণ, সেই প্রাণটি ছিল তারেক রহমানের মামলা। তো আপনাকে 21শে আগস্টের মামলা থেকে পরিত্রাণ দেওয়া হবে, এর বিনিময়ে আপনি আমাকে কি দেবেন? তো তারেক যে ওইরকম একটি মামলা পরিত্রাণ পাওয়ার জন্য যা দরকার সবই দিয়েছেন। কিন্তু জামাত তো বিএনপিকে বলতে পারছে না যে আপনাদেরকে আমি এই দেব, আপনারা আমাদেরকে কি দেবেন, কারণ জামাতের বিএনপিকে দেওয়ার কিছু নাই। সেই জন্য জামাত বাধ্য হয়ে তাদের যে বসানো বা তাদের নিজস্ব যে মসিহা, তারা যাকে পয়গম্বরের মতো বানিয়েছে মোহাম্মদ ইউনূস,
সেই ইউনূসের বিরোধিতা করতেও কিন্তু জামাত এখন পিছু পা হচ্ছে না। তারা সরাসরি বলেছে, জামাতের যে আইনজীবী শিশির মনির, তিনি স্পষ্ট করেই বলেছেন যে এই সরকার অবৈধ, এই সরকার এই অবৈধ সরকারকে যে কোনো সময় আগামীতে যারাই ক্ষমতায় আসুক তাদের মাধ্যমে আইনের আওতায় আসতে হতে পারে, আইনে চ্যালেঞ্জ হতে পারে, এবং আইনে এই সরকার যে অবৈধ সেটা প্রমাণ হওয়ার পর এরা শাস্তিযোগ্য হিসাবে বিবেচিত হতে পারে। তার মানেটা কি? তার মানেটা হচ্ছে যে তারা নিজেদের বসানো মসিহাকে নিজেরাই এখন লাথি মেরে দূর করে দিতে চাচ্ছে। কি জন্য? নির্বাচনে জয়লাভ করার জন্য। আবার ওদিকে ইউনূস সাহেব কথা দিয়ে এসেছে লন্ডনে বসে যে আপনাকে আমি মামলা থেকে মুক্তি দেব, আপনি আমাকে কি কি থেকে মুক্তি দেবেন। ইউনূস সাহেবের যে 5টি এজেন্ডা ছিল সেটা আমরা আগেও আলোচনা করেছি। তিনি নিরাপদ এক্সিট চান এবং তিনি যে সুযোগ সুবিধাগুলো সরকারের থেকে নিয়েছেন সেগুলোকে বহাল রাখতে চান, এবং তিনি যে অপরাধগুলো করেছেন এবং তার মব বাহিনী যে অপরাধগুলো করেছে বা আগামীতেও করবে সেই সমস্ত অপরাধের লেজিটিমেসি চান বা ইনডেমনিটি চান। তো সেগুলো সবকিছু তারেক জিয়া রাজি। সুতরাং বিএনপির সাথে ডক্টর ইউনূসের যে সখ্যতা বাড়ানোর যে করার যে সুযোগটা হয়েছিল সেই সুযোগটা জামাতের সাথে ইউনূসের নেই, যে কারণে জামাত 3 দিনের একটি আন্দোলন কর্মসূচি ঘোষণা করেছে। আপনি দেখবেন এই আন্দোলন কর্মসূচিতে কিন্তু পুলিশ নিষ্ক্রিয় থাকবেন। জামাত যদিও ডক্টর ইউনূসের খুব কাছের লোক এবং তারাই সরকার চালাচ্ছে বলে মনে হয়, সবকিছু তারাই চালাচ্ছে, তারপরেও দেখবেন পুলিশ কিন্তু এই 3 দিনের যে অনুষ্ঠান বা কর্মসূচি জামাত দেবে সেই কর্মসূচি কিন্তু পুলিশ খুব শান্তিপূর্ণভাবে পালন করতে দেবে না। কারণ এটা মনে হচ্ছে কারণ সরকারের অস্তিত্ব কিন্তু এটার উপরে নির্ভর করছে। যদি সরকার পরাজিত হয় তাহলে বিএনপি পরাজিত হবে। যদি সরকারকে বাধ্য হয়ে পিআর সিস্টেমে আসতে হয় তাহলে তারেক রহমানের সাথে ডক্টর ইউনূসের দেওয়ার যে কমিটমেন্ট সেই কমিটমেন্ট ব্রেক করবে। তারেক রহমান তখন এটি মেনে নেবেন। তারেক রহমান তখন এটি মেনে নেবেন না, বলবেন যে প্রয়োজন বোধে আপনি আমার মামলা আবার উজ্জীবিত করুন, সমস্যা নেই, আমি দেশেই যাব না, আমি এখানেই থাকবো, কিন্তু আপনার পিআর পদ্ধতি আমি মানবো। এবং পিআর পদ্ধতি না মেনে যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয় তাহলে জামাত বিজয়ী হবে না। সুতরাং ইউনূস সাহেব পড়েছেন গ্যাড়াকলে, এবং এই গ্যাড়াকল থেকে বাঁচার জন্য তিনি আশ্রয় নিয়েছেন এই আপনার মধ্যপ্রাচ্যের যে সেই আরবীয় সেই সব উপকথা, সেই উপকথা আলাউদ্দিনের চেরাগ পেয়েছি, সেই চেরাগে ঘষা দিলেই এই আসবে সেই আসবে, তোমরা বাবারা নিজেরা ভাইয়েরা যুদ্ধ করো না, তাহলে শত্রু এখানে শক্তিশালী হয়ে যাবে, আর একবার যদি শত্রু শক্তিশালী হয়ে যায় তাহলে তোমরা ভাইয়েরা তখন মিলিত হয়েও তাকে আর ঠেকাতে পারবা না। উনি এরকম অভিভাবক সুলভ মৃদু ভৎসনা করে, মৃদু বকা দিয়ে, মৃদু আফসোস করে তিনি 2 দলকে থামাতে চেয়েছেন। তো ইউনূস সাহেবের সংকটটা সবচেয়ে এই জায়গাটাতেই সবচেয়ে বড় সংকট তার।